হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিক্ষা উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সোনারগাঁও ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে আমরা জানি আপনি একজন প্রকৌশলী, কিন্তু শিক্ষা উদ্যোক্তা হওয়ার পিছনের কারণটা আসলে কি? আসলে আমি আমার কর্মজীবন শুরু করেছি পিএসসির মাধ্যমে। আমি সুপারিশপ্রাপ্ত হই বাংলাদেশ রেলওয়েতে। আচ্ছা। রেলওয়ে প্রকৌশল বিভাগে আমার কর্মজীবনটা শুরু। পরবর্তীতে বাবা মা, ফ্যামিলি, পরিবার, তাদের জন্য খুব একটু একা একা ফিল করছিলাম যে পরিবার ছেড়ে পরিবারের কাছ থেকে একটু দূরে থাকা। আমাকে যখন চট্টগ্রামে পোস্টিং দেওয়া হয়, তো আমি তখন চেষ্টা করেছি যে আমাকে ঢাকায় কোনোভাবে পোস্টিং নিয়ে আসা যায় কিনা। তো এটা তো আপনি জানেন যে 2 বছর আসলে ট্রেনিং পিরিয়ড থাকে। তখন আমি এটুকু বুঝতে পেরেছি যে আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি যদি রেলওয়েতে আমি থাকি তাহলে সারা জীবন হয়তো এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগে আমাকে যেতে হবে। তখন আসলে বাবা মার সাথে আলাপ করি যে তোমাদেরকে ছাড়া তো আমার আসলে এইভাবে দূরে থাকাটা আমার জন্য কষ্ট। আমি আসলে পরিবারের ভালোবাসার তাদের কাছে থাকা, এটাকে খুব আমি আসলে উপভোগ করি। আমি পরিবারের সান্নিধ্যটাকে আমি খুব উপভোগ করি। তখন আসলে সিদ্ধান্ত নিই যে সরকারি চাকরি করবো না, আমি ছেড়ে দিব। বাবার সাথে কথা বললাম যে আমি চাকরিটা ছেড়ে দিতে চাই, আমি ব্যবসা করতে চাই। আচ্ছা। তখন সত্যি অনেক আমার আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই বলে যে সরকারি চাকরি কেউ পায় না, আর তুমি পেয়ে ছেড়ে দিচ্ছ, তোমাকে আফসোস করতে হবে, এটা ঠিক হচ্ছে না, সিদ্ধান্তটা বদলানো উচিত। তো সাহস করে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে চলে আসলাম পরিবারের কাছে। এরপর ছোট্ট পরিসরে আমি গার্মেন্টস বাইং হাউস দিয়ে শুরু করি। তো এই বাইং হাউস করতে গিয়েই আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে দক্ষ জনশক্তির অভাব আছে, এই জায়গাটা কাজ করতে হবে। বিশেষ করে যাদেরকেই আমার প্রতিষ্ঠানের জন্য আমি নিয়েছি, পছন্দ হয়েছে, তো এক কথায় তাদেরকে আসলে ধরে রাখাটা কঠিন। এটা তো আপনিও জানেন, যারা দক্ষ তারা তো একটু বেশি সুযোগ সুবিধা চায়। তো আমি যখন সত্যিকার অর্থে একজন নতুন উদ্যোক্তা, সেই হিসেবে একজন ভালো দক্ষ একজনকে আসলে তাকে নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে চালিয়ে যাওয়াটা এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু তাদেরকে ধরেও রাখতে পারছিলাম না। তারপরে আবার বিষয়টা এরকম যে ধরেন অনেক নিজেকে দক্ষ বলে যে আমি দাবি করে যে আমার অনেক দক্ষতা আছে, আমার অভিজ্ঞতা আছে, প্রকৃতপক্ষে আসলে ফাঁকা। তো আমার কাছে মনে হয়েছে যে দক্ষ জনশক্তির যে অভাবটা আমি পাচ্ছিলাম না ওইভাবে, আমার যেভাবে যেমন দরকার, যেমন প্রয়োজন, ওই অনুযায়ী আমি পাচ্ছিলাম না। তখন আমার কাছে মনে হয়েছে আমি বিভিন্নভাবে আমি চেষ্টা করেছি, বিজ্ঞাপন দিয়েছি বিভিন্নভাবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে আসলে কেউ কিন্তু যারা যখন একটা প্রতিষ্ঠানে খুব ভালো পজিশনে থাকে তারা কিন্তু আসলে কোথাও মুভ করতে চায় না, কোথাও যেতে চায় না। তখন আমি ওইভাবে পাচ্ছিলাম না, বা আমি ফ্রেশার কাউকে নিব সেটাও আসলে ওইভাবে হয়ে উঠছিল না। তখন আর যারাই আসছে আসলে তাদের আমার যেরকম দরকার, যেরকম দক্ষ লোকজন দরকার, আমি ওই এক্সপিরিয়েন্স আছে এই টাইপের ওইরকম কাউকে পাচ্ছিলাম না। তখন আমার মনে হয়েছে যে আমি যদি ব্যবসাটা করতে চাই আমাকে আগে শিখতে হবে, আমাকে আগে জানতে হবে। তখন আমি কোথায় শিখবো? আমি তো এমনিতে আইনজীবীর মাধ্যমে আমি একটা কোম্পানি করেছি, রেজিস্ট্রেশন করেছি, অফিস নিয়েছি, কিন্তু আসলে একটা আগে নিজেকে শিখতে হবে, নিজেকে জানতে হবে, তারপর শুরু করতে হবে। কিন্তু আমি সাহস করে চাকরি ছেড়ে দিয়ে শুরু করে দিয়েছি, কিন্তু আমি আসলে অত ভালো কিভাবে আমি বিজনেসটা করব সেটা ওইভাবে অতটা ধারণা ছিল না, আমার ততটা অভিজ্ঞতা ছিল না। তখন এই যে শিখতে গিয়েই মনে হয়েছে বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান ছিল, কিন্তু সত্যিকার অর্থে যাদের সাথেই গিয়েছি, যেখানেই গিয়েছি, ওরা শুধু টাকাটাই নিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই ধরনের মানসম্মত কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে খুবই অভাব ছিল। তো একটা প্রতিষ্ঠান ছিল, আপনি হয়তো জানেন যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, বিজিএমএ একটা প্রতিষ্ঠান করেছিল, বিআইএফটি। ওটাতে গার্মেন্টসের উপরে আপনার ওরা ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল ম্যানুফ্যাকচার টেকনোলজি, টেক্সটাইল, এই সাবজেক্টগুলোর উপরে ওরা বিভিন্ন কোর্স করাতো, অনার্স ডিগ্রি করাতো। তখন ওইখানে আমি একটা কোর্স করি। তখন আমার কাছে মনে হয়েছে যে ওরা
অল্প কয়েকজনকে শিখাবে, কিন্তু আবেদনকারী তো হাজার হাজার। আসলে ভালো প্রতিষ্ঠানের দরকার যদি থাকে, তো মানে শিক্ষার্থীর অভাব হওয়ার কথা না। ওই যে একটা আমার কাছে তখনই এই বিষয়টা মনে হলো যে আমি ওইখানে একটা ইয়ে করি, আমি আসলে একটা ট্রেনিং প্রোগ্রাম করি, অংশগ্রহণ করি। দেন আমি তখনই আমি এই বাইং হাউসের পাশাপাশি আমি চিন্তা করি আমি একটা ইনস্টিটিউট করব, একটা মানসম্মত একটা প্রতিষ্ঠান করব। তখনই চিন্তা ভাবনাটা মাথায় আসে। আসার পর ইন্ডাস্ট্রিতে যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, যারা 15-20 বছর ধরে কাজ করছেন, এরকম কিছু লোকজন, এরকম কিছু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর আছেন, এরকম কিছু লোকজনকে আমি আমার সাথে আমি বলি যে আমাকে আমার প্রতিষ্ঠানটা আমি করতে চাই, এখানে আপনাদের এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতাটা আছে সেটা আমাদের শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে হবে। এতে করে কি হবে, আমাদের শিক্ষার্থীরা লাভবান হবে। তো আমি অনেককে রাজি করাতে সক্ষম হয়েছি। তো আলহামদুলিল্লাহ তারপর শুরু করলাম। এবং আপনি হয়তো জানেন যে বাংলাদেশ মনে হয় আমাদের এটা দ্বিতীয় প্রতিষ্ঠান, যে আমাদের এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। এবং এটা অনার্স এবং মাস্টার্স ডিগ্রি, BIFTর পাশাপাশি আমরা তখন এই অনার্স ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে আমরা ডিপ্লোমা প্রোগ্রামগুলো আমরা কন্টিনিউ করি, মানে শর্ট কোর্সগুলো আমরা করি। এবং মজার বিষয় হলো যে আমাদের যারা এখানে শিক্ষার্থী যারা আসছেন, যে ধরেন যারা সত্যিকার অর্থে আমি একটা কাজ করে 10 বছর 15 বছর যেখানে আমি কাজ করে আমি শিখছি, আমার যে অভিজ্ঞতাটা, ধরেন কেউ গার্মেন্টস সেক্টরে কাজ করছে, সে প্রোডাকশন বিভাগে কাজ করছে বা মার্চেন্ডাইজিং বিভাগে কাজ করছে বা ডিজাইন সেকশনে কাজ করছে, ওনাদের যে 10-15 বছরের যে অভিজ্ঞতা, সেটা যখন আমার স্টুডেন্টকে এসে ক্লাসে হাতে কলমে শিখাচ্ছে, বইয়ের পড়াশোনা আর বাস্তব নলেজ স্টুডেন্টদের সাথে শেয়ার করা, মানে এটা আমি বলি হাতে কলমের শিক্ষা যেটা। তো এই যে হাতে কলমের যে শিক্ষা, এইভাবেই দেখা গেছে আমাদের শিক্ষার্থীরা মানে এতটাই ভালো করছিল যে তখন যে কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, যে কোনো একটা মানে আপনার বাইং হাউসে যখন একটা বিজ্ঞাপন হতো চাকরির জন্য, নিয়োগের জন্য, তখন আমাদের এই প্রতিষ্ঠানটার নাম থাকতো যে NIFTর শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো আমরা ওই প্রতিষ্ঠানটাকে ওই লেভেলে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমি শুরু থেকে আমি সবসময় চেষ্টা করি যে কোয়ালিটি এডুকেশনটা দিতে। তো আসলে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তো সফলতার সহিত প্রতিষ্ঠান বাইং হাউসের পাশাপাশি আমি এটা করছিলাম। এরপর তো আস্তে আস্তে বিভিন্ন দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি বাড়িয়েছি, বিভিন্ন দিকে গিয়েছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এখন আমাদের বাংলাদেশের কারিগরি শিক্ষার কি পরিবেশ রয়েছে? সত্যিকার অর্থে আসলে কারিগরি শিক্ষার কিন্তু বিকল্প নাই। আমরাই কিন্তু আসলে সত্যিকার অর্থে পিছিয়ে আছি যদি ওইভাবে চিন্তা করি। দেখেন, SSC পাশ করে ধরেন আপনার 10 লাখ 15 লাখ শিক্ষার্থী, সেখানে কিন্তু আপনার আমাদের কিন্তু এখন সরকারের কিন্তু অগ্রাধিকার হলো কারিগরি শিক্ষা। সরকার কিন্তু এই বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে এবং বিভিন্ন রকম প্রজেক্টও আছে, বিভিন্ন কার্যক্রম রয়েছে। কিন্তু তারপরেও আসলে সত্যিকার অর্থে অন্যান্য উন্নত দেশের সাথে যদি আমরা তুলনা করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেশে কারিগরি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। কারণ আপনি দেখেন 10 লাখ 12 লাখ শিক্ষার্থী SSC পাস করছে, সেখানে সবাই কিন্তু জেনারেল শিক্ষায় আগ্রহী, কারিগরিতে কিন্তু কেউ আসছে না। বা যখন দেখা যায় যে কারিগরি শিক্ষায় যখন কোনো একটা বিজ্ঞপ্তি হচ্ছে, আমাদের সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে প্রায় 550 শতাধিক বেসরকারি সরকারি মিলে প্রতিষ্ঠান আছে। তো এই যে প্রতিষ্ঠানগুলো, এখানে কিন্তু শিক্ষার্থীর আবেদনের সংখ্যা যদি আমরা বিবেচনা করি, সেটা খুবই নগণ্য। সরকারের যে লক্ষ্যমাত্রা যে কারিগরি শিক্ষার হার বাড়াতে হবে, সেই লক্ষ্যমাত্রার আমরা ধারে কাছেও নাই। কারণ দেখা যায় 1 লাখ শিক্ষার্থী আবেদন করে, এই 12 লাখ 15 লাখ শিক্ষার্থীর মধ্যে 1 লাখ শিক্ষার্থী আবেদন করে, শেষ পর্যন্ত আসলে কত পার্সেন্ট আসলে টিকছে সেটা যদি আমরা ডাটা দেখি, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, আমাদের বাংলাদেশে কারিগরি শিক্ষার সুযোগটা কেমন, বা এখান থেকে আসলে যারা ভর্তি হবে তাদের জন্য কতটুকু পজিটিভ? এক কথায় যদি বলি, আপনি যদি সফল হতে চান, আপনাকে টেকনিক্যাল নলেজ আপনার থাকতে হবে। কেমন? আমি তো এটা বিশ্বাস করি যে জেনারেল সাবজেক্টে পড়াশোনা করে আমরা বেকারের সংখ্যা বাড়াচ্ছি, কিন্তু যদি হাতে কলমের শিক্ষা, সেটা যদি কোনো একাডেমিক শিক্ষাও না হয়, ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, যে আপনি ইলেকট্রিক হাউস ওয়ারিং আপনি কাজ শিখেছেন, বা আপনি প্লাম্বিংয়ের কাজ শিখেছেন,
আপনি ওয়েল্ডিং এর কাজ শিখেছেন, আমি জাস্ট এটা আমি কারিগরি শিক্ষাটাকে আমি বোঝানোর জন্য আমি বলছি, এটা হলো যে আপনি হাতে কলমে কাজ শিখছেন। আপনি একটা মানে ওয়েল্ডিংটা কিভাবে করবেন, একটা এসি কিভাবে আপনি মানে নষ্ট হয়ে গেছে এটা আপনি কিভাবে সার্ভিসিং করবেন, এটা ঠিক করবেন। আপনি যখন হাতে কলমের শিক্ষাটা আপনি পাচ্ছেন, আপনি যখন এটা জানছেন, তখন কিন্তু প্রকৃতপক্ষে আমি এটা আমার অভিজ্ঞতার কারণ আমার তো কারিগরি সেক্টরে আমার ইনস্টিটিউট আছে, আমি বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো যেহেতু আমাদের প্রতিষ্ঠানে আমরা করছি, আমার এখানে বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন থেকে মানে ওরা রিকোয়েস্ট করছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান রিকোয়েস্ট করছে যে আপনার নেক্সট ব্যাচ কবে বের হবে, আমাদের 20টা ছেলে দরকার, আমার 10টা ছেলে দরকার। আমি কিন্তু দিতে পারছি না, অথচ আমরা বলছি চাকরি নাই, বেকার। অথচ আমি এত মানে শিক্ষার্থীদের আমরা ট্রেনিং করাচ্ছি, আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি, কেউ বলতে পারবে না একজন বসে আছে, কারণ কি তারা হাতে কলমে শিখছে এবং সবারই ভালো ভালো সুযোগ হয়ে যাচ্ছে। যারা কারিগরি শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য কি উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে দেশের বাইরে? কেন নয়, আপনি দেশেও আছে, দেশের বাইরেও আছে। আপনি যদি কারিগরি শিক্ষা, আপনি কারিগরি শিক্ষার মধ্যে তো এখন ভাগ আছে, এখন বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে। আপনি যেমন 4 বছরের যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষায় যদি কেউ মানে অ্যাডমিশন নেয়, এখানে ধরেন আপনার অনেকগুলো সাবজেক্ট আছে, যেই সাবজেক্টেই তারা পড়াশোনা করুক না কেন, আপনার এখানে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা উপসহকারী প্রকৌশলী হিসেবে চাকরির জন্য সুযোগ পাবে, আবেদন করতে পারবে তারা। এটা কিন্তু আপনি যদি এইভাবে বিবেচনা করেন যে যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে, তারা চাইলে আবার যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারা উচ্চশিক্ষার জন্য তারা আবার সুযোগ পাচ্ছে, তারা গ্রাজুয়েশন করতে পারছে। সেখানে কিন্তু তাদের আবার সময়টাও একটু কম লাগছে। কোনো শিক্ষার্থী যদি মনে করে যে না আমি দেশে উচ্চশিক্ষা নিব না, এটা তো অনেকেরই স্বপ্ন থাকে আমি বিদেশে পড়াশোনা করব, যে কেউ চাইলে, কারণ এটা তো একটা সরকারি সনদ পাচ্ছে, এটা তো একটা শিক্ষা বোর্ডের স্বীকৃতি, একটা মানে সরকার অনুমোদিত একটা বোর্ডের স্বীকৃতি সনদ। সুতরাং যে কেউ যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে তার রেজাল্টের উপরে বা তাকে হয়তো আইএলটিএস করতে হবে, বা এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী তারা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পেতে পারে। আচ্ছা, উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, সেটা তো একটু ডিফারেন্ট। আমাদের বাংলাদেশের মধ্যে পার্থক্য কি, মানে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ডিফারেন্স কি? আমি কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা বলবো, আমরা কিন্তু পিছিয়ে নাই। আপনি যদি আগের কথা যদি, এখন বর্তমান অনেক ভালো ভালো অর্গানাইজেশন মানে অনেক ইউনিভার্সিটি আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে তারা কিন্তু খুব ভালো করছে এখন। আগে কিন্তু যেটা হতো, শিক্ষার্থীরা পাশ করার পরে একটা বাইরে চলে যাওয়ার উচ্চশিক্ষার জন্য একটা মিছিল শুরু হয়ে যেত। এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও সেই বিষয়টা দেখেছি। কিন্তু এখন কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় হয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় তো আছেই, আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি চিন্তা করেন, অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে যেখানে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, আপনি হয়তো জানেন যে আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁ ইউনিভার্সিটি আমি ফাউন্ডার। আমার ইউনিভার্সিটিতে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে এবং ভালো ভালো সাবজেক্ট, নেভাল আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং মতো সাবজেক্ট আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার সায়েন্স আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, আর্কিটেকচার আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মানে সকল মানে প্রকৌশল বিভাগের মোটামুটি ইঞ্জিনিয়ারিং সকল সাবজেক্টে আছে। আইন অনুষদের সাবজেক্ট আছে, বাংলা আছে, তারপর বিবিএ আছে, এমবিএ আছে, এলএলবি আছে, এলএলএম আছে, মিডিয়া অ্যান্ড জার্নালিজম আছে, মানে এক কথায় ভালো ভালো সাবজেক্ট আছে। এটা শুধু আমার বিশ্ববিদ্যালয়, অনেক বিশ্ববিদ্যালয় আছে। তো চাইলে তো ভালো একটা সাবজেক্ট পছন্দ করে এখানে সুযোগ পেতে পারে, দেশেও পড়াশোনা করতে পারে। এবং আসলে এটা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেটা আমার কাছে আসলে এটা আমি এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিই না। আমি আসলে কতটুকু শিখছি, আমি যদি শিক্ষার্থী হয়ে আমি যদি নিজেকে যদি আমি এইভাবে চিন্তা করি যে আমার শিক্ষার আগ্রহ কতটুকু আছে, আমি আসলে কি করতে চাই, আমার ভিশন কি, মিশন কি, আমি যদি নিজেকে ওইভাবে আমি তৈরি করার আমার যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই সম্ভব। রাইট, ইচ্ছা শক্তিটাই হলো সবচেয়ে বড় বিষয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোন বিষয়ে? আপনার শিক্ষার ক্ষেত্রে বা এই যে যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন তাদের সম্পর্কে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আর কি কি চিন্তা আছে আপনার ভবিষ্যতে করার? আপনি হয়তো জানেন কিনা জানি না, আমার যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে এডুকেশন সেক্টর, আমার সকল ধরনের প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, কলেজ আছে, ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটি আছে,
মেডিকেল ইনস্টিটিউট আছে। তো মানে বিষয়টা হলো, আমি যদি পারতাম, যদি সম্ভব হতো, আমি একদম সকল প্রতিষ্ঠানে বিনা বেতনে আমি পড়ার সুযোগ করে দিতাম সবাইকে। মানে যদি সম্ভব হয় আমি ভবিষ্যতে এই কাজটা করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে ওইভাবে আরেকটু মানে সামর্থ্য দেয়। আমি মানে আমি চেষ্টা করব যে আমার কোনো প্রতিষ্ঠানে কেউ টাকা দিয়ে পড়তে হবে না, ফ্রি পড়বে। মানে আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা এরকম। কিন্তু এবং আমি কিন্তু এটা চেষ্টা করছি, এটা আমি মুখে বললাম না, আমি আপনাকে এটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি যে আপনি এখন অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, তো তাদের টিউশন ফি যদি আমি টিউশন ফির সাথে আমাদের ইউনিভার্সিটি টিউশন ফি যদি আমি তুলনা করতে চাই, আমার মনে হয় যে বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটিতে টিউশন ফি সবচেয়ে কম। এবং শিক্ষকের কথা যদি বলি, আমি এভাবে এটা আমি গর্ব করে বলতে পারি যে আমাদের ইউনিভার্সিটির আমরা যারা ট্রাস্টি আছি, আমরা যারা প্রতিষ্ঠাতা আছি, আমরা ইউনিভার্সিটিতে কেউ বলতে পারবেন, একটা উদাহরণ দেখাতে পারবেন যে কোনো দিন আমরা জানিও না যে আমাদের ইউনিভার্সিটিতে কবে নিয়োগ হবে। আমরা মানে স্বচ্ছ এমন একটি কাঠামো আমরা করে দিয়েছি, এমনভাবে করে দিয়েছি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনার প্রফেসররা আসেন, আমাদের ইউনিভার্সিটি থেকে চিঠি যায়, ওনারা আসেন, ওনারা এসে একটা নিয়োগ বোর্ড গঠিত হচ্ছে, ওনারা যে মেধা তালিকা করে দিয়ে যায়, যাচাই বাছাই হয়, লিখিত পরীক্ষা হয়, ভাইবা হয়, এটা একাধিক টিম, তার প্রিভিয়াস একাডেমিক রেকর্ড সব কিছু মিলিয়ে যাচাই বাছাই একটা মেধা তালিকা যেখানে হচ্ছে, মানে এই সুপারিশ থেকে সর্বোচ্চ মেধাবী যারা তারা সুযোগ পাচ্ছে। এবং আমরা ট্রাস্টির আমরা জানিও না যে কবে ইউনিভার্সিটিতে নিয়োগ হচ্ছে। আমরা কেউ কখনো ইউনিভার্সিটিতে আমরা বলি না যে অমুককে নিয়োগ দিতে হবে, এবং আমরা এটা কখনো করি নাই এবং ইনশাল্লাহ ভবিষ্যতে করার ইচ্ছা নাই। তো আমাদের এখানে কিন্তু শত শত শিক্ষকরা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে, শিক্ষকদের কথা বলছি, তারা দেশের বাইরে ফুল স্কলারশিপ নিয়ে যাচ্ছে, সর্বোচ্চ মেধাবীরা সুযোগ পাচ্ছে বলেই তারা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। তো আমরা কোয়ালিটি এডুকেশন দিচ্ছি। আবার অপরদিকে যদি এইভাবে বিবেচনা করা হয় যে বাংলাদেশের সবচেয়ে কম টিউশন ফি সোনারগাঁও ইউনিভার্সিটি নিচ্ছে, যদি সম্ভব হয় সেটা আমরা ফ্রি করে দিতে চাই। আচ্ছা, শিক্ষা ছাড়া আর কি কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন? অনেক কিছুর সাথেই তো ইনভলভ। এর মধ্যে আমার যদি প্যাশনের জায়গা বলেন, আমার সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো আমি একটা স্বপ্ন দেখি একটা গ্লোবাল মার্কেট প্লেস হবে। আচ্ছা, আমি আমার ম্যাক্সিমাম সময়টা আমি আমার এই প্রতিষ্ঠানটাতেই আমি দেই, যাচাই.com। এখানে আপনি চাইলে কোথাও যেতে হবে না, আপনার টিকিট করবেন, বিমানের টিকিট করবেন, আপনি ঢাকা থেকে লন্ডনে যাবেন, আপনি ঘরে বসে মোবাইল দিয়ে আপনি একটা টিকিট করে আপনি বুক করে ফেলতে পারছেন, আপনি হোটেল করতে পারছেন, আপনি আপনার একটা ফুড, কোনো একটা রেস্টুরেন্টের ফুড দরকার, আপনি অর্ডার করতে পারছেন, আপনার বাসার নিত্য প্রয়োজনীয় গ্রোসারি আইটেম দরকার বা লাইফস্টাইল সবকিছু। আপনি শুধু তাই না, আপনি ধরেন আপনার বাসার ইলেকট্রিসিটির বিল দিতে হবে, পাসপোর্টের বিল দিতে হবে, ভূমির খাজনা দিতে হবে, মানে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যা চিন্তা করবেন সকল ধরনের সার্ভিস পাবেন। আচ্ছা, এই চিন্তাটা মাথায় এসেছিল কিভাবে? এটা তো আসলে অনেক আগে থেকে আমি এটা মানে বলতে পারেন যে আমি অনেক আগে থেকে স্বপ্ন দেখি এবং কাজ করছি। আমি এখানে মানে আমি আমার সর্বোচ্চ সময়টা আমি এই প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবং আমি স্বপ্ন দেখি এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হবে, যে আপনার বাংলাদেশের একটা কৃষকের একটা বা একটা একদম গ্রামের তাঁতের একটা গামছা, বা আপনি এইভাবে যদি বলেন যে তার একটা মানে শোপিস সে তৈরি করছে হাতের মানে যে কোনো কিছু, আমি চাই যে এই প্ল্যাটফর্মে সে রাখবে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবে তার কাছে চলে যাবে, সেইটা নিয়েই কাজ করছি। আর পাশাপাশি তো এমনিতে আমার অন্যান্য বিজনেস আছে, গার্মেন্টস বাইং হাউস আছে, তারপর আপনার গার্মেন্টস আছে, তারপর অ্যাগ্রো আছে, সুপার শপ আছে, মানে বিভিন্ন দিকে আমার অনেক ব্যস্ত থাকা হয় কাজ নিয়ে, বোঝাই যাচ্ছে। না না, আসলে ঠিক ওরকম না, মানে আমি একটু বলতে পারেন যে আড্ডা প্রিয় মানুষ। আমি খুব মানে অবসর সময় কি তাহলে আড্ডা দেওয়া হয়? আমি আসলে আড্ডা এটা কাজের জন্য, মানে কাজের বাহিরে না। আমার আসলে মানে আমি একটু এইভাবে বলতে পারেন যে আমি একটু সবার সাথে মানে আড্ডার ফাঁকেও কাজের কাজটা সেরে ফেলাই হয় আসলে আমার বিজনেস মানে কে সামনে রেখেই। আমি আসলে নেটওয়ার্কে বিশ্বাসী, যে আমি মনে করি যে আমার যদি সকলের সাথে যদি আমার সুসম্পর্ক থাকে আমার বিজনেস বড় হবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি সেই চেষ্টাটা করি। আমি বিভিন্ন সংগঠনকে আমি সময় দিই, বিভিন্ন সংগঠনের যারা সদস্য আছে তাদের জন্য কাজ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু কথা শুনলাম, অনেক ভালো লেগেছে। আশা করছি আপনার যে চিন্তা ভাবনাগুলো নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন আগামীতে সেগুলো সফল হোক। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চায়ের চুমুক
এই আয়োজনটি আমার ভালো লেগেছে। আমাকে যখন আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমি আসলে একটু পিছনের মানুষ, আমি কখনো গণমাধ্যমে আমি আসতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার কাছে আসলে ভালো লাগে না। আমি কাজ পাগল মানুষ, তো আমি কাজ করতে পছন্দ করি। তো তারপরেও আমি এসেছি, আমার কাছে ভালো লাগছে, ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার কোনো এক অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে। অবশ্যই। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।